নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমার থাম্বনেল দেখে হয়তো অবাক হচ্ছেন কেউ কেউ। হ্যাঁ, এটাই ঘটনা, এটাই হতে যাচ্ছে। আগামী 22 থেকে 25শে ফেব্রুয়ারি কলকাতার উপকণ্ঠে যে ডানকুনি, সেখানে হতে যাচ্ছে রাজ্য সম্মেলন, এবং সেখানে প্রকাশ কারাটের পাশে বাংলা থেকে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি সুযোগ পেয়েছেন তার পাশে বসে এবং প্রধান বক্তার ভূমিকায় অবতীর্ণ হতে তাকে দেখবেন। দেখুন, আমি জোরালোভাবে আমার এই প্রতিবেদনের মধ্য দিয়ে মীনাক্ষীর হয়ে সওয়াল করেছি, মীনাক্ষীর হয়ে বলেছি। কেন বলেছি আপনাদের বিস্তারিত সেগুলো বলেছি, সেগুলো আর অবতারণা করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এইটা সিপিআইএম সময় উপযোগী যে সিদ্ধান্ত নিতে চলেছে। সেদিনের এই রাজ্য সম্মেলনে মূল মঞ্চে মূল বক্তা হিসাবে দেখবেন প্রকাশ কারাট, মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি এবং জনজাতি শ্রেণীর প্রতিনিধি দেবলীনা হেমব্রমকে। হ্যাঁ, এক প্রকার চূড়ান্ত। দেখুন, এই লড়াইটা দীর্ঘ, এই লড়াইয়ের পথ খুব তো সুগম না। তারা তো এই মীনাক্ষী শতরূপ, ঐশী দীপশিতা প্রতিকূর, এরা তো আর বামেদের সেই স্বর্ণ সময়, স্বর্ণ যুগে তারা নেতা হননি বা রাজনীতিটাতে সেই সুযোগ পাননি। তারা তখন নিতান্তই ছোট, হয়তো সবে ওই ছাত্র রাজনীতি করছেন। তারপরে যেই সময় থেকে তারা রাজনীতিতে পা রেখেছেন, সেই সময় তারা বিরোধী আসনে নয়, সেখানে যথেষ্ট লড়ে যুঝে বুঝে রাজনীতিটা করতে হচ্ছে। জেলে যেতে হচ্ছে, পুলিশের রুলের বাড়ি খেতে হচ্ছে, এমন একটা পরিস্থিতিতে রাজনীতি করছে। এবং সেই রাজনীতি করতে গিয়ে যেমন রোদে পড়ছে জলে ভিজছে, সাধারণ মানুষের দাবি দাওয়াকে প্রতিদিন কিভাবে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তোলা যায় এবং তাদেরকে কতটুকু সুবিধা পাইয়ে দেওয়া যায় সরকারের সাথে একেবারে সম্মুখ সমরে, এই মীনাক্ষী মুখার্জি তাদের মধ্যে তো অগ্রগণ্য। এবং যে ভূমিকাটা পালন করেছে আমি বলবো সাম্প্রতিক সময়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং তিনি যে 2 মাস রাস্তায় ছিলেন, তারপরে যে ব্রিগেড প্রমাণ করে দিয়েছে মীনাক্ষীকে আর নতুন করে প্রমাণ করার কোনো দরকার নেই। এবং তার সম্পর্কে বললে যদি কারোর, আমি হয়তো আমার সেই প্রতিবেদনে অনেকে হয়তো বিরূপ মন্তব্যও করেছেন যে আমি কেন মীনাক্ষীর সম্পর্কে বলতে গিয়ে অন্যদের একটু খাটো করেছি, কেউ কেউ মীনাক্ষীর নামটা বেশি শুনতে চায় না, এটা বলেছিলাম। দেখুন, এটা তো বাস্তব, কিন্তু সেই জায়গা আজকে সরিয়ে রেখে বলছি যে মীনাক্ষীকে প্রাধান্য দেওয়া হচ্ছে। যারা শুনতে চান না বা যারা মীনাক্ষীকে পুজো করেন, তাদের সবার জন্য এই খবরটা যে মীনাক্ষী যে ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন এই রাজ্য সম্মেলন থেকে, তারপরে মীনাক্ষীর গুরুত্ব বিরাট পজিশনে আসবে এই সিপিআইএম এর পশ্চিমবঙ্গের যে রাজনীতিতে। এবং এটা ভীষণভাবে প্রয়োজন ছিল। আমরা গ্রাউন্ড রিয়েলিটি নিয়ে কাজ করি, রাস্তাঘাট, মাঠে ময়দানে, চায়ের দোকানে এই বসে আড্ডা আলোচনা, মানুষের যে সরাসরি মানুষের সাথে সংযোগ স্থাপন যেটাকে বলে, সেখানে আমরা এই খবর তুলে আনতে গিয়ে দেখেছি যে সাধারণ মানুষ কিন্তু মীনাক্ষীকে নিয়ে ভীষণ ভাবছে। শুধু মীনাক্ষীর নামটা বললে হয়তো ভুল বলা হবে। দেখুন, শতরূপ বা দীপশিতা প্রতিকূর, এদের নামও যথেষ্ট আলোচনায়, কিন্তু মীনাক্ষী যেভাবে নেতৃত্বের স্থানে একেবারে ফ্রন্ট লাইনার, একেবারে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন, যেন মীনাক্ষীর অজান্তেই মীনাক্ষীকে সবাই তাদের ক্যাপ্টেন হিসাবে গ্রহণ করেছেন। আপনারা তো শুনেছেনই যে বর্ষিয়ান নেতা বিমান বোসের গলায় আমাদের ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি, এবং সেটা এর পরবর্তী সময় সবাই বলতে যাচ্ছেন, এটুকু ধরে নিন। মীনাক্ষী যেই গুরুত্ব পাচ্ছে, এবং তারপরে মাদুরাইতে পার্টি কংগ্রেস, সেখানেও মীনাক্ষীর গুরুত্ব যথেষ্ট থাকবে বলেই রাজনৈতিক মহল মনে করছে, এবং সিপিএম সূত্রে সেটা খবর। দেখুন, মীনাক্ষীকে রাজ্য কমিটিতে নিয়ে আসা হচ্ছে, পরিষ্কার এটা। এবং এই নিয়ে আসার সাথে সাথে তাকে ব্যবহারের রূপরেখাও তৈরি হচ্ছে। যদিও মীনাক্ষী দায়িত্ব এবং বড় দায়িত্ব, কঠিন দায়িত্ব, ঝুঁকিপূর্ণ দায়িত্ব নিতে বারে বারে তিনি এটাকে এনজয় করেন। না হলে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ার মুখ তিনি ছিলেন এবং সহজে সেটা তিনি গ্রহণ করেছেন। বামেদের পার্টি লাইন তো এটাই, যে যেই দায়িত্বটা উপর থেকে দেওয়া হবে, পার্টিতে যেই দায়িত্ব যাকে দেওয়া হবে সেটা সে অক্ষরে অক্ষরে পালন করে।
তো যাই হোক, প্রচুর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মীনাক্ষীকে সামনে আসতে হয়েছে এবং সেই মর্যাদাটা তিনি পাচ্ছেন এই রাজ্য সম্মেলনে। আপনারা পরিষ্কার দেখতে পাবেন। আমরা তো মুখিয়ে থাকবই মীনাক্ষী এই রাজ্য সম্মেলন থেকে কি বার্তা দেন, এবং ডিওয়াইএফআই থেকে তাকে সিপিআইএমে নিয়ে আসা হবে এবং সেখানে রাজ্য কমিটিতে নিয়ে আসা হবে। তো সেই জায়গায় তার একটা বিরাট ট্রানজিশন, এবং সেই জায়গায় তিনি কিভাবে এই যে তরুণ নেতৃত্ব, তরুণ প্রজন্ম যারা এখন বেশ একটা নতুন উদ্দীপনায়, উন্মাদনায় আবার এই বামেদের পতাকা তলে আসছে, প্রতিদিন ভিড় বাড়ছে, সেগুলোকে কিভাবে ব্যবহার হবে, আগামী দিনের রূপরেখা তৈরি হবে, এবং এই যে ভোটটা, এত যে জনসমাগম, সেই সমাগমটা ভোটের বাক্সে কিভাবে রূপান্তরিত করা যায়, সেগুলো নিশ্চয়ই সেই সমস্ত বার্তা আমরা তো বর্ষিয়ান নেতৃত্বদের কাছ থেকে পাবোই। এই সময় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার যুগে টেকস্যাভি একটা বড় অংশ, তো তাদেরকে কনভিন্স করানোর মতো ক্ষমতা তো দরকার, এবং সেই ক্ষমতাটা আছে। মীনাক্ষী বলুন, দীপশিতা বলুন, ঐশী, শতরূপ, প্রতিকূল, এদের রয়েছে, এবং সেটাই সাধারণ মানুষ দেখার জন্য মুখিয়ে রয়েছে যে আগামী দিনে তাহলে বামেরা ঘুরে দাঁড়ানোর জন্য 2026-এর আগে দু একটা নির্বাচন আছে, সেই নির্বাচনে হয়তো অ্যাসিড টেস্ট হিসাবে গণ্য হবে। তো সেই জায়গায় কি ভূমিকা নিচ্ছে, এবং মীনাক্ষীকেও শেষ পর্যন্ত কতটুকু ব্যবহারের জায়গায় রাখা হবে, সেটাও সাধারণ মানুষের মধ্যে একটা বড় প্রশ্ন বলা যায়। এবং রাজনৈতিক মহল, বিশেষজ্ঞ মহল কিন্তু এটাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করছে। যদিও আমি খবরটা আপনাদের সামনে আউট করলাম এই মুহূর্তে যে মীনাক্ষীকে দেখবেন রাজ্য সম্মেলনে প্রধান বক্তার তালিকায় এবং প্রকাশ কারাটের পাশের চেয়ারে, তো সেটা একটা মীনাক্ষীর জন্য বিরাট প্রাপ্তি, এবং সিপিআইএমের ঘুরে দাঁড়ানোর হয়তো সেখান থেকেই একটা বড় রূপরেখা তৈরি হবে। সেই আশা নিয়েই এই প্রতিবেদনটা যারা দেখলেন তারা নিশ্চিতভাবে মুখিয়ে থাকবেন। আমি আপনাদের কাছে অন্য প্রতিবেদনের মতোই বলছি যে এই সমস্ত প্রতিবেদনগুলো যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে আরও অনেক মানুষের কাছে ছড়িয়ে দিন। মেইনস্ট্রিম মিডিয়ার সাথে লড়াইটা ভীষণ কঠিন, তাদের রিচ প্রচুর, এবং একই সাথে বিজেপি এবং তৃণমূলপন্থী যে সমস্ত ইউটিউবাররা রয়েছে, যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে, তাদের একটা একাগ্রতা বা তাদের একটা ইউনিটি রয়েছে। কিন্তু এই বামপন্থী চ্যানেলের আমি যতটুকু দেখি রিচটা খুব কম। যারা দেখেন, যারা দর্শক, প্রচুর দর্শক রয়েছেন, কিন্তু তারা শেয়ার বা লাইকটা সেইভাবে করেন না, জানি না কেন। যাই হোক, যদি ভালো লাগে তো করবেন, এবং এই সমস্ত প্রচার আরও ছড়িয়ে দিন। দেখতে থাকুন, চলবে রণজিতের সঙ্গে।